রাতের নিস্তব্ধতায় কাঁচা রাস্তায় দূর দূর পর্যন্ত ঝোপঝাড় ছড়িয়ে আছে। কোথায় যাচ্ছেন ভাইয়া এত রাতে, তাও আবার জঙ্গলের রাস্তা দিয়ে? আপনি কি গ্রামে নতুন নাকি? হ্যাঁ ভাইয়া, নতুনই বলতে পারেন। আমি শ্বশুরবাড়ি যাচ্ছি, শ্যামপুর গ্রামে। একটু দেরি হয়ে গেল, তাই ভাবলাম শর্টকাট ধরে হেঁটে যাই। কি বলছেন, শ্যামপুর গ্রামে এই রাস্তা দিয়ে, তাও আবার এই সময়ে? ভাইয়া আপনি ঠিক আছেন তো? এই রাস্তা শ্যামপুরে যায় ঠিকই, কিন্তু সন্ধ্যার পর যেই এই পথে চলে গেছে সে আর কখনো ফিরে আসেনি। আরে ভাইয়া, আপনি তো ভয় দেখাচ্ছেন। শহরে তো আমরা রাত 2-2টা পর্যন্ত ঘুরি। এটা তো শুধু একটা জঙ্গল, কোনো ভূতের আস্তানা না। একটু অন্ধকার আছে বটে, কিন্তু আমি অন্ধকারকে ভয় পাই না। দেখুন ভাইয়া, আপনি আমাদের গ্রামের জামাই, সেই হিসেবে আপনি আমাদের অতিথি, আর অতিথিকে বিপদে ঠেলে দেওয়া আমাদের সংস্কার নয়। এই রাস্তা দিনে যেমন তেমন কেটে যায়, কিন্তু সূর্য ডোবার পর এখানে পাখিও ডানা ঝাপটাতে ভয় পায়। আজকের রাতটা আমাদের এই ছোট্ট ডেরায় থেকে যান। অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেলে আমরাও বাড়ি যাই না, এখানেই থেকে যাই। ভাইয়া, আপনার আতিথেয়তার জন্য ধন্যবাদ, কিন্তু আমাকে আজই পৌঁছাতে হবে। আমার স্ত্রী আর শ্বশুরমশাই অপেক্ষা করছেন। যদি আপনিও ভয় পান তাহলে আমার সঙ্গে চলুন। আমরা দুজন থাকলে সাহসও থাকবে আপনার। না ভাইয়া, আপনি আমাদের কথার গভীরতা বুঝছেন না। বিষয়টা একা বা দুজনের নয়। ওই পথে যে থাকে সে কোনো মানুষ নয়, সে ভিড়কে ভয় পায় না। তার তো শুধু নিজের তৃষ্ণা মেটানোর দরকার। আমাদের কথা মানুন, এক রাতেরই তো ব্যাপার। সকাল হলে আমরা নিজেই আপনাকে পৌঁছে দিয়ে আসবো। না ভাইয়া, আপনি থাকুন। আমি যদি আজ না পৌঁছাই তাহলে শ্বশুরবাড়িতে সবাই কষ্ট পাবেন। আমার স্ত্রী মিনা আর শ্বশুরমশাই চোখ পেতে বসে আছেন। আর তাছাড়া আমি এসব ভূত প্রেতে বিশ্বাস করি না। ভূতকে বিশ্বাস করেন না? ভাইয়া, 26 বছর বয়স হয়ে গেল। যদি সত্যি ভূত টুত কিছু থাকতো, এতদিনে একবার তো দেখা দিত। সব আপনাদের মনের ভুল। চলি তাহলে, আর বলবো আপনারাও এসব ভয় ডর ছেড়ে দিন। গোপাল ধীরে মাথা নেড়ে বলল, ঠিক আছে ভাইয়া, যেমন ইচ্ছে। তবে একটা কথা গিট বেঁধে রাখবেন, যদি যেতেই হয় তাহলে পথে কোনো আওয়াজ শুনলেও সাড়া দেবেন না। আর কেউ যদি পেছন থেকে ডাকে, খবরদার ঘুরে তাকাবেন না। শুধু হাঁটতেই থাকবেন, সোজা শ্বশুরবাড়ির দরজায় গিয়ে তবেই থামবেন। অশোক হেসে বলল, কি যে বলেন ভাইয়া, কোন যুগে আছেন আপনি? যাই হোক, আপনার কথা মনে রাখবো। অশোক হাঁটতে হাঁটতে মনে মনে নিজেকেই বোঝাতে থাকে যেন ভয়টা কমে যায়। গ্রামের লোকগুলোও না সারাদিন বসে গল্প পেতে বসে থাকে। ভূত থাকলে আজকাল ইউটিউবে লাইভ চলে আসতো না? আর মাত্র 15-20 মিনিট, তারপর গরম গরম পেট ভরে খাওয়া। হঠাৎ শুকনো পাতার ওপর সরসর শব্দ। অশোকের পা থমকে যায়। মনে হয় ঠিক পেছনে কেউ খালি পায়ে হাঁটছে। সে গতি বাড়ায়, পেছনের শব্দও বাড়ে। সে থামে, শব্দও থামে। কে? কেউ আসো নাকি? দেখো, মজা করলে কিন্তু ভালো হবে না। আমি কিন্তু ভয় পাই না। কিন্তু গলার স্বর কাঁপছিল। হঠাৎ একেবারে কানের কাছে ফিস ফিস। এই ভাইয়া, একটা বিড়ি দেবে? অশোকের শরীরের রক্ত যেন বরফ হয়ে যায়। সে জমে দাঁড়িয়ে থাকে। সেই লোকটার কথা হাতুড়ির মতো মাথায় বাজতে থাকে। আর কেউ যদি পেছন থেকে ডাকে, খবরদার ঘুরে তাকাবেন না। আবার সেই ফিস ফিস। দাও না ভাইয়া একটা বিড়ি।
ভয় মানুষকে এমন কাজ করায় যা তাকে মৃত্যুর দরগড়ায় নিয়ে যায়। না চাইলেও অশোক ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকাল। পেছনে কেউ নেই, শুধু ঘন কুয়াশা আর কালি ঢাকার অন্ধকার। আবার সেই ভয়ঙ্কর আওয়াজ। এই ভাইয়া, একটা বিড়ি দাও না। এবার অশোক কিছু না ভেবে হঠাৎ সে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। পেছন থেকে ভেসে এলো কর্কশ হাসি। এই ভাইয়া, কেন দৌড়াচ্ছ? বিড়ি আছে তো দাও। অশোকের মনে হলো সেই আওয়াজ এখন আর কানের পাশে নয়, একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। দাও না, দাও না ভাইয়া, একটা বিড়ি। খুব তীব্র খিদে লেগেছে, আমার ফুসফুস জ্বলে যাচ্ছে। একটা বিড়ি দাও না। অশোক চিৎকার করতে করতে দৌড়াতে থাকে। তার মনে হচ্ছিল যেন কেউ তার পেছনে খুব দ্রুত গতিতে মাটির উপর ঘষতে ঘষতে এগিয়ে আসছে। সে হোঁচট খায়, পড়ে যায়, কিন্তু থামে না। দূরে একটা আলো দেখতে পায়, ওটাই তার শ্বশুর বাড়ি। আরে জামাইবাবু, হে ভগবান, এ কি অবস্থা জামাইবাবু? কি অবস্থা করেছেন নিজের? এত ভয় ভয় লাগছে। আপনি কি সেই জঙ্গলের পথ দিয়েই এসেছেন নাকি? হ্যাঁ শ্বশুর মশাই, পথটা ছোট ছিল তাই চলে এলাম। তেমন কিছু না, একটু ভয় পেয়েছিলাম শুধু। দেখুন আমি ঠিকঠাকই পৌঁছে গেছি। এ যে সর্বনাশ করে ফেলেছেন জামাইবাবু। আমি তো চিঠিতে স্পষ্ট লিখেছিলাম, সন্ধ্যা নামার পর ওই রাস্তার দিকে তাকাবেন না। মিনা, তাড়াতাড়ি আরতির থালাটা নিয়ে আয়। জামাইবাবুর নজর কাটাতে হবে। বাড়ির চার কোনায় গঙ্গা জল ছিটিয়ে দে, অশুভ ছায়া লেগেছে মনে হচ্ছে। আরে ছেড়ে দিন না শ্বশুর মশাই, আমি তো শহরের পড়াশোনা করা মানুষ। এসব টোটকা ফোটকা ছাড়ুন। আমার ভীষণ খিদে পেয়েছে, পেটে ইঁদুর না হাতি লাপাচ্ছে, তাড়াতাড়ি খেতে দিন। সবাই মিলে খেতে বসে। অশোক স্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু তার চোখ দুটো অস্বাভাবিক বড় আর লাল হয়েছিল। যাই হোক, খাওয়া শেষ করে সবাই ঘুমোতে যায়। ঠিক রাত 12টা বাজে। পুরো গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ এক অদ্ভুত শব্দ শোনা যায়, মনে হচ্ছে কেউ কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। মিনার ঘুম ভেঙে যায়। এই, আপনি এখানে কি করছেন? ঘুম আসছে না নাকি? মিনা অশোকের দিকে ভালো করে তাকিয়ে দেখে অশোক যেন চুপচাপ বসে কাঁচা চাল খাচ্ছে। মিনা ভয়ে তার বাবাকে ডাকতে লাগলো। বাবা, বাবা তাড়াতাড়ি আসুন, দেখুন ওর কি হয়েছে। শ্বশুর দৌড়ে ঘরে ঢোকেন। দেখেন তার জামাই মাটিতে বসে কোণে রাখা কাঁচা চালের বস্তা ছিঁড়ে ফেলেছে, আর মুঠো মুঠো কাঁচা চাল মুখে পুড়ে খাচ্ছে। জামাইবাবু, এটা কি করছেন? হুঁশে আসুন। অশোকের গলার স্বর পুরো বদলে গেছে। খিদে, আমার খুব খিদে লেগেছে। মিনা রান্নাঘর থেকে রুটি আর তরকারির কড়াই এনে দেয়। অশোক 5 মিনিটে 10 জনের খাবার একাই খেয়ে ফেলে। সে এমনভাবে খাবার গিলতে লাগলো যেন জীবনে কোনোদিন কিছু খায়নি। আরো খাবার দাও, পেট একদম খালি। আমার পেটের ভেতরটা খিদায় জ্বলছে। মিনা ঘরের ভেতর দৌড়ে গিয়ে যা ছিল সব নিয়ে এলো। দুধ, দই, বেঁচে থাকা সত্তু সব। সে এক নিমেষে সব শেষ করে দিল, কিন্তু তার ক্ষুধা যেন আরো বেড়ে গেল। আরো দাও, আমার নাড়ি ভুড়ি জ্বলছে। আরো খাবার চাই, সব শেষ করে দেব। মিনা কাঁদতে কাঁদতে বলল,
বাবা, ঘরের সব রেশন শেষ হয়ে গেছে, এখন আর এক দানা খাবারও নেই। ওকে বাঁচান, এ তো আমার স্বামী মনে হচ্ছে না। হঠাৎ বৃদ্ধ শ্বশুর গম্ভীর গলায় বললেন, কি রে, বিড়ি চাই নাকি? গোবিন্দ, বিড়ি খাবে? গোবিন্দ নামটা শোনা মাত্রই অশোক হঠাৎ পাথরের মতো স্থির হয়ে গেল। তার সারা শরীর থর থর করে কাঁপতে লাগলো। তার মুখ থেকে অদ্ভুত গড়গড় শব্দ বেরোতে লাগলো। বিড়ি চাইলে আগে একটা কাজ করতে হবে। ওই জঙ্গলে এক রাত একা কাটাতে হবে। বলো, আমাদের সঙ্গে যাবে? এই কথা শুনেই অশোক এক ভয়ঙ্কর চিৎকার করে উঠল এবং অজ্ঞান হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, সে পুরোপুরি স্বাভাবিক, কিন্তু তার কিছুই মনে নেই। অশোক অবাক হয়ে জিজ্ঞেস করল, শ্বশুর মশাই, এই গোবিন্দ কে? আর বীরের নাম শুনেই আমি শান্ত হয়ে গেলাম কেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, জামাই বাবা, এই ঘটনা প্রায় 20 বছর আগের। এই গ্রামেই গোবিন্দ নামে এক ছেলে থাকতো। বেচারা মাথায় একটু দুর্বল ছিল, কিন্তু মনটা ছিল একদম পরিষ্কার। তার একটাই দুর্বল ছিল, বিড়ি খাওয়া। একদিন গ্রামের কিছু দুষ্টু ছেলে মজা করতে করতে তাকে বলল, গোবিন্দ, তুই যদি ওই ঘন জঙ্গলে এক পুরো রাত একা কাটাতে পারিস, তাহলে তোকে আমরা পুরো এক বান্ডিল বিড়ি পুরস্কার দেব। বিড়ির লোভে সে তাদের দুষ্টুমি বুঝতে পারেনি। সন্ধ্যা নামতেই সে জঙ্গলে চলে গেল। সেই রাতে প্রবল বৃষ্টি হলো, বিদ্যুৎ চমকালো। অন্ধকারের মধ্যে এক বিষাক্ত সাপ তাকে কামড় দিল। সে যন্ত্রণায় ছটফট করতে লাগলো, সাহায্যের জন্য চিৎকার করলো, কিন্তু সেখানে কেউ ছিল না। পরদিন তার লাশ পাওয়া গেল। তার পুরো শরীর নীল হয়ে গিয়েছিল, আর চোখে ছিল সেই একই ক্ষুধা আর তৃষ্ণার যন্ত্রণা। তারপর থেকে যেই রাতে ওই জঙ্গলে যায়, গোবিন্দর ভাসমান আত্মা তাকে ধরে ফেলে। সে প্রথমে বিড়ি চায়, আর কেউ যদি ফিরে তাকায় তবে সে তার শরীরে প্রবেশ করে নিজের অপূর্ণ ক্ষুধা মেটানোর জন্য। তাহলে সে কি এখন চলে গেছে? হ্যাঁ জামাই বাবা, আমি যখন তাকে সেই একই শর্তের কথা মনে করিয়ে দিলাম, যে শর্তে তার মৃত্যু হয়েছিল, তখন তার আত্মা ভয় পেয়ে বেরিয়ে গেল। কিন্তু মনে রেখো, জঙ্গলের নিজের নিয়ম আছে। আজকের পর কখনো ওই পথের দিকে চোখ তুলে তাকিও না।